Hello, my dear brothers and sisters. Welcome to our YouTube চ্যানেল সায়েন্স একাডেমি। আমি অর্ঘ দত্ত। আজ থেকে স্টার্ট করছি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের একটা রিভিশন সিরিজ, যেখানে আমরা ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টারের কমপ্লিট থিওরি এবং যে চ্যাপ্টারগুলোর নিউমেরিক্যাল ইনক্লুডেড সেই চ্যাপ্টারগুলোর নিউমেরিক্যাল শুধু রিভিশন দেব। এটা অবভিয়াসলি তোমাদের আপকামিং মাধ্যমিক পরীক্ষা যদি হয় তো তার জন্য খুবই হেল্পফুল হবে। সো লেটস স্টার্ট। আমরা ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার দিয়ে স্টার্ট করছি, যেটা হচ্ছে গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাসেস। হ্যাঁ, একটা কথা এখানে বলে রাখি, আমি অবভিয়াসলি এখানে বাংলায় লেখা পিডিএফ ইউজ করছি, কিন্তু আমি বোঝানোর সময় অবভিয়াসলি ইংলিশ টার্মেও বোঝাবো। সো যারা ভাবছে আমাদের তো ইংলিশ ভার্সন, তারাও দেখতে পারে, কোনো প্রবলেম নেই, বুঝতে প্রবলেম হবে না। তো ফার্স্টে আমরা স্টার্ট করছি গ্যাসের চাপ আর আয়তন এই কনসেপ্টটা দিয়ে, মানে গ্যাসের প্রেশার আর ভলিউম। তো লেখো, গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আন্তরাণবিক ব্যবধান বেশি থাকায় এদের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ কম থাকে, ফলে গ্যাসের অণুগুলি সবসময় ছড়িয়ে পড়ার প্রবণতা দেখায় এবং এরা সর্বদাই গতিশীল থাকে। গ্যাসের এই ধর্মকেই প্রসারণশীলতা বলে। সোজা কথা, এখানে গ্যাস কেন এক্সপ্যান্ড করে সেই কথাটা বোঝাচ্ছে। গ্যাসের মধ্যে যে মলিকিউলসগুলো থাকে তারা অনেক বেশি ডিস্টেন্সে থাকে, তো তাদের মধ্যে ইন্টারমলিকিউলার কোনো অ্যাট্রাকশন হয় না, যার জন্য তারা সবসময় এক্সপ্যান্ড করে যায়। আর এই রিজনের জন্যেই গ্যাসকে নির্দিষ্ট কোনো পাত্রে বা কন্টেনারে রাখা যায় না, কারণ গ্যাস যত ভলিউমের কন্টেনারেই রাখা হয়, গ্যাস সেই টোটাল ভলিউমটাই কনজিউম করে নেয়। এই পুরো প্যারাটায় এটাই বলা আছে। তো এখানে আর বিশেষ কিছু বোঝানো নেই, এটা জাস্ট একটা ছোটো ইন্ট্রোডাকশন ছিল চ্যাপ্টারটার। এরপর আসছি ক্ষেত্রফল, বল ও চাপের একক। ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া, বল মানে হচ্ছে ফোর্স, আর চাপ মানে প্রেশার। এই তিনটের মধ্যে রিলেশন হচ্ছে এইটা, প্রেশার ইজ ইকুয়ালস টু অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, মানে ফোর্স পার ইউনিট এরিয়াকেই প্রেশার বলা হয়। এসআইতে প্রেশারের ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার, অ্যাকচুয়ালি এটাকেই পাস্কাল বলা হয়। আর সিজিএসে ডাইন, মাইন্ডেড, ডাইন নট ডাইনি, ওকে। অ্যাকচুয়ালি চাপের একক মানে প্রেশারের ইউনিট ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন তো ফোর্সের সিজিএস ইউনিট। এবার এখানে একটা প্রেশারের স্ট্যান্ডার্ড ডেফিনেশন দেওয়া আছে। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 273 কেলভিন উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে 1 অ্যাটমসফিয়ার চাপ বলে। এটা মুখস্থ করে নিতে হবে, ওকে। কি বলছে? সমুদ্রপৃষ্ঠ, সি লেভেল, সেখানে 45 ডিগ্রি অক্ষাংশে, অক্ষাংশ মানে জিওগ্রাফি স্টুডেন্টরা নিশ্চয়ই বুঝতে পেরেছে এই ব্যাপারটা কি। এখানে নিরক্ষরেখার প্যারালাল মানে ইকুইটোরিয়াল লাইনের প্যারালাল যে লাইনগুলো, সেখানে 45 ডিগ্রি মানে 45 ডিগ্রিতে, সেখানে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন থাকে, আর প্রমাণ অভিকর্ষজ ত্বরণ জি, যেখানে স্মল জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখানে 76 সেন্টিমিটার পারদ, পারদ মানে হচ্ছে পারদ কি বলে ইংলিশে, মার্কারি আই থিঙ্ক। সেই পারদ স্তম্ভ মানে মার্কারির একটা স্ট্যান্ড থাকে, ওটার মধ্যে প্রেশারের ইউনিট মাপা হয়, তখন ওটা যতটা প্রেশার দেখায় সেটাকেই 1 অ্যাটমসফিয়ার বা 1 এটিএম প্রেশার বলা হয়। প্রেশারের আরেকটা ইউনিট হলো বার, এই রিলেশনটা মনে রাখতে হবে।
1 bar equals to 10 to the power 6 dyne per centimeter square. গ্যাসের চাপের পরিমাপ, এটা জাস্ট মনে রেখে দিতে হবে। গ্যাসের প্রমাণ চাপ 1.013 10 to the power 6 dyne per centimeter square. ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটার ক্যালকুলেশনটা এভাবে হয় যে পারদ স্তম্ভের উচ্চতা ইন্টু পারদের ঘনত্ব, মানে পারদের ডেন্সিটি ইন্টু অভিকর্ষজ ত্বরণ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর সেকেন্ড পেজে আসি। এখানে গ্যাসের প্রেশার নিয়ে দুটো পাতা দেওয়া আছে। এই পাতা দুটো আমি বলবো তোমরাই পড়ে নিও। এরপরে আমরা ডিরেক্ট আসবো বয়েলস লতে। বয়েলস ল কী বলছে? স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কী বললো? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। কনস্ট্যান্ট টেম্পারেচারে পুরো কেসটা হবে। কনস্ট্যান্ট টেম্পারেচারে কোনো এক্স্যাক্ট মাসের গ্যাসের ভলিউম সেই গ্যাসটার প্রেশারের সঙ্গে ইনভার্সলি চেঞ্জ হয়। মানে গ্যাসের যখন মাস ফিক্সড তখন তার ভলিউম তার প্রেশারের সাথে ইনভার্সলি চেঞ্জ হয়। বয়েলের সূত্রে ধ্রুবক দুটি হলো, মানে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে গ্যাসের মাস আর গ্যাসের টেম্পারেচার। এখানে একটা ছোট্ট এক্সাম্পলও দিয়েছে যে অ্যাকচুয়ালি এখানে যখন বলা হলো ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p, তো এটা মানে হচ্ছে ভি ইকুয়ালস টু কে পি, সরি কে ইন্টু 1/p, মানে পিভি ইজ ইকুয়ালস টু কে, মানে পিভি অবভিয়াসলি কনস্ট্যান্ট থাকবে সব সময়। তো এটা পড়ে নিও। এই যে আমি যেটা বললাম পিভি ইকুয়ালস টু কে কনস্ট্যান্ট, মানে P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু P3 V3। এই ফর্মুলাটা নিউমেরিক্যালের জন্য খুবই ইম্পর্টেন্ট। P1 V1 ইকুয়ালস টু P2 V2, আর পি ভার্সেস ভি এর গ্রাফ আর পিভি ভার্সেস পি, এই গ্রাফটা মনে রাখতে হবে। পি ভার্সেস ভি এর গ্রাফ কীরকম হয়? এটা হচ্ছে সমপরাবৃত্ত, প্যারাবোলিক হাইপারবোলা, আর পিভি ভার্সেস পি স্ট্রেট লাইন। এই জায়গাটা পড়ে নেবে। এখানে জাস্ট বলেছে যে পুকুরের তলা থেকে যখন কোনো বাবলস ওপরের দিকে ওঠে তখন সেই বাবলসগুলোর আমরা দেখি সাইজ আরও বাড়তে থাকে। কেন? এর অ্যাকচুয়ালি রিজন হচ্ছে যে পুকুরের তলায় জলের প্রেশার অনেক বেশি থাকে, তো প্রেশার যত বেশি ভলিউম তত কম। এটা আমরা বয়েলের ল থেকে পেলাম। তো ওই জন্য তখন ভলিউম কম হয়ে থাকে, কিন্তু যত ওপরের দিকে উঠতে থাকে তার উপর দিয়ে প্রেশার কমতে থাকে, ফলে তার ভলিউম বাড়তে থাকে। এটাই বলা হয়েছে এখানে। এবার আমরা করবো নিউমেরিক্যালস। তো স্ক্রিনটা ছোট হচ্ছে না, হয়েছে। কী বলেছে? নির্দিষ্ট উষ্ণতায় এবং 70 সেন্টিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 40.2 লিটার হলে ওই একই উষ্ণতায় 81 সেন্টিমিটার চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? বয়েলস লয়ের ডিরেক্ট কোয়েশ্চেন। এখানে অ্যাপ্লাই করব P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2। তো P1 কত? 70। 70 ইন্টু 40.2 ইকুয়ালস টু সেকেন্ড টাইম প্রেশার কত? 81 ইন্টু V2। ব্যাস, এটাকে এটা দিয়ে ডিভাইড করবে, আমরা V2 পাবো। অ্যান্সার যেটা হবে সেটা ক্যালকুলেশন নিজে করে নেবে সবাই।
70 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে স্থির উষ্ণতায় কত চাপে তার আয়তন 1 লিটার হবে? এখানেও সিম্পল, P1 ইকুয়ালস টু P2 আগের প্রবলেমে আমাদের V2 জিজ্ঞেস করেছিল, এবারে আমাদের V2 অ্যাভেলেবেল আছে। V2 কি বার করতে হবে? P2, এটা অবভিয়াসলি নিজে ট্রাই করবে। আর একটি বেলুনে 75 সেন্টিমিটার পারস্তম্ভে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ কমিয়ে 76 সেন্টিমিটার পারস্তম্ভে আনা হয় তবে বাতাসের আয়তন কত হবে? বা আয়তন কত হবে? কী বার করতে বলেছে? V2, অবভিয়াসলি V2 বার করতে বলেছে না। P1 given, V1 given, P2 given, V2 বার করতে হবে। এগুলো খুবই সিম্পল প্রবলেম এগুলো। তো এরপর আরও কয়েকটা প্রবলেম আমি অন্য একটা বই থেকে অ্যাড করেছি, তো এগুলো নিজেরা ট্রাই মারবে। এখানে এটা এই কোয়েশ্চেনটা তো অবভিয়াসলি পড়বে, কনসেপ্ট ক্লিয়ার হবে অনেকটা। এরপর আমরা চলে আসছি ডাইরেক্ট চার্লস লতে। চার্লস ল, বয়েলস ল আমরা পড়েছি, সেটা প্রেশারের সাথে ভলিউমের রিলেশন কীরকম। চার্লস লতে আমরা পড়ব টেম্পারেচারের সাথে ভলিউমের রিলেশন কীরকম। তো চার্লস ল, আরে ডাউন, আরে বেশি ডাউন হয়ে গেল। হ্যাঁ, পিডিএফটা বহুত জ্বালাচ্ছে। আই 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 জাস্ট এইটা। চার্লস ল, নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। বাবা, বেশ কমপ্লিকেটেড, কিন্তু আমি ইজিলি বোঝাবো। নির্দিষ্ট চাপে মানে কোনো কনস্ট্যান্ট প্রেশারে, এখানে কিন্তু প্রেশারকে কনস্ট্যান্ট করা হয়েছে। কিসের প্রেশার? গ্যাসের প্রেশারকে কনস্ট্যান্ট করা হয়েছে, এবং সেই কনস্ট্যান্ট প্রেশারে গ্যাসের টেম্পারেচার যদি 1 ডিগ্রি বাড়ানো হয়, মানে যা টেম্পারেচার ছিল মানে কনস্ট্যান্ট প্রেশারে তার থেকে যদি 1 ডিগ্রি বাড়ানো হয়, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওই গ্যাসের যা ভলিউম ছিল, ভলিউমটা ইনক্রিজ হবে তার 1/273 পার্ট। এখনও কমপ্লিকেটেড লাগলো, আমার নিজেরই কমপ্লিকেটেড লাগলো, কিন্তু আমি বলবো লটা ডাইরেক্ট মুখস্থ করে নিতে। এটার সূত্রের ব্যাখ্যা মানে লয়ের এক্সপ্লেনেশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের টাইমেও ডিরাইভ করতে দিত, এখন অবভিয়াসলি দেবে। হ্যাঁ, এইটা মনে রেখে দেবে যে চার্লসের লয়ের কনস্ট্যান্ট কি? গ্যাসের প্রেশার আর গ্যাসের মাস। গ্যাসের মাস কিন্তু বয়েলস লতেও কনস্ট্যান্ট ছিল। হ্যাঁ, তো চলো দেখি সূত্রের ব্যাখ্যা কি। মনে করি নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন V0 মিলি। হ্যাঁ, আমি কিন্তু ইউনিট বলতে ভুলে গেছিলাম, যেটা আমার খুবই বড় অপরাধ। ইউনিট কিন্তু অবভিয়াসলি লিখবে ঠিকঠাক। এখন চাপের পরিবর্তন না করে যদি উষ্ণতার পরিবর্তন করা হয় তবে চার্লসের সূত্র অনুসারে 1 ডিগ্রি উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়বে V0/273 মিলি। 1 ডিগ্রি বাড়ালে, 1 ডিগ্রি, তো 1 ডিগ্রিতে বাড়বে এতটা, তাহলে 1 ডিগ্রিতে টোটাল ভলিউম কত হবে? টোটাল ভলিউম হবে V0 বা V0 প্লাস V0/273, এটা 1 ডিগ্রিতে। তো 2 ডিগ্রি সেন্টিগ্রেড যখন আমরা টেম্পারেচার বাড়াচ্ছি তখন ভলিউম কতটা বাড়বে? 2 × V0/273। ওপস, ইরেজার চলে গেল। 2 × V0/273 মিলি।
তো 2 ডিগ্রি টেম্পারেচার বেড়ে গ্যাসের ভলিউম কত হবে? বেড়ে গ্যাসের ভলিউম হবে V0 প্লাস 2 ইন্টু V0 বাই 273 মিলি। হ্যাঁ, ইউনিটটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা যখন থিটা ডিগ্রি অ্যাট এনি টেম্পারেচার থিটা এনি টেম্পারেচার, তখন তাহলে গ্যাসের ভলিউম বেড়ে হবে থিটা ইন্টু V0 বাই 273 মিলি। আর থিটা ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর পর যেটা বললাম থিটা ইন্টু V0 বাই 273, ওটা কতটা বাড়বে? বাড়ানোর পর কত হবে? বাড়ানোর পর হবে V0 প্লাস থিটা ইন্টু V0 বাই 273, এইটা। সিমিলারলি আমরা যদি বলি যে টেম্পারেচার কমানো হবে, কারণ চার্লস লতে বলা হয়েছিল কথাটা যে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ালে বা কমালে ভলিউম 1/273 অংশ বাড়বে বা কমবে, এরকম বলা হয়েছিল। তো কমার কেসটা এবার দেখি। তো 1 ডিগ্রি টেম্পারেচার যদি কমানো হয়, কমানোকে আমরা কি ধরতে পারি? মাইনাস। তো এরকম বলা যেতে পারে যে -1 ডিগ্রি টেম্পারেচার বাড়ালে, তো 1 ডিগ্রি কমানো মানে -1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানো। তো সিমিলারলি কী হবে? তো ভলিউম তো কমবে অবভিয়াসলি V0 বাই 273, কিন্তু কমানোর পর কত হবে? কমানোর পর হবে V0 প্লাস মাইনাস V0 বাই 273। তাহলে সিম্পল অ্যালজেব্রা রুলস কি বলে? V0 মাইনাস V0 বাই 273 মিলি। ওকে, তো 2 ডিগ্রিটা আর বলছি না, ডাইরেক্ট থিটা ডিগ্রি কমানোর কেসটা বলছি। তো থিটা ডিগ্রি কমানো হলে ভলিউম কমবে থিটা ইন্টু V0 বাই 273 মিলি। এবার মাইনাস থিটা ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ালে কত হবে? মাইনাস থিটা ডিগ্রি টেম্পারেচারে গ্যাসের ভলিউম হবে V0 প্লাস মাইনাস থিটা ইন্টু V0 বাই 273, মানে ওভারঅল V0 মাইনাস থিটা ইন্টু V0 বাই 273। তো ফাইনালি দাঁড়ায় এটা। এবার একটা জিনিস নোটিস করার মতো, গ্রাফটা সবাই খেয়াল করছে। তো গ্রাফে বলা হয়েছে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু ভলিউম 0, আর এটা একটা ইনক্রিজিং গ্রাফ, মানে টেম্পারেচার যত বাড়ছে ভলিউমও তত বাড়ছে। চার্লস লতে যেটা বলা হয়েছে অ্যাকচুয়ালি, যে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ছে, সেটাই গ্রাফে দেখানো হয়েছে। -273 এইখানটায় ভলিউম কিন্তু 0। কেন? এটা আমরা এই ডেরিভেশন এখান থেকেই দেখে নিতে পারবো। আমরা দেখলাম থিটা ডিগ্রি কমালে ভলিউম কমছে থিটা ইন্টু V0 বাই 273। তাহলে 273 যদি কমাই, তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার কত কমবে? V0 ইন্টু 273 বাই 273। আর তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে ফাইনাল ভলিউম কত হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কি লিখলাম? সেন্টিগ্রেড। এখানে ভলিউম হবে V0 মাইনাস V0 ইন্টু 273 বাই 273 ক্যান্সেল, 273 V0 মাইনাস V0 0। তো ম্যাথামেটিক্যালিও দেখিয়ে দিলাম যে কেন এখানটা -273 ডিগ্রি সেন্টিগ্রেডে ভলিউম 0 হচ্ছে। আই হোপ ইটস ক্লিয়ার নাও। এখানে চার্লস লয়ের কিছু নিউমেরিক্যাল, বাট আমি বলবো নিউমেরিক্যালগুলো এভাবে না করে চার্লস লর ডিরেক্ট ফর্মুলা আছে, যেটা একটু পরেই দেখাচ্ছি। V0 না V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2।
সো এরপর আচ্ছা, এখানে একটা ছোট কনসেপ্ট, বয়েলস ল চার্লস ল বলার সময় সেখানে এক্স্যাক্ট মাসের গ্যাসের কথা কেন বলা হয়েছে, মানে গ্যাসের মাসকেও কেন কনস্ট্যান্ট রাখা হয়েছে? অ্যাকচুয়ালি গ্যাসের ভলিউম আর প্রেশার দুটোই মাসের উপর ডিপেন্ড করে। সো যদি মাস চেঞ্জ হয়ে যায় তো গ্যাসের ভলিউম আর প্রেশার দুটোই চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই বয়েলস ল আর চার্লস লতে এক্স্যাক্ট মাসের কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরেই একটা কোয়েশ্চেন দেয় যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারকে অ্যাবসলিউট জিরো বা পরম শূন্য উষ্ণতা বা টেম্পারেচার কেন বলে? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, পরম শূন্য উষ্ণতা কেন বলে? কারণ একটু আগেই আমরা ম্যাথামেটিক্যালি দেখালাম যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে সব গ্যাসের ভলিউম জিরো হয়ে যায়, সব গ্যাসের আয়তন শূন্য হবে বা আয়তন লোপ পাবে, মানে গ্যাসের আর কোনো ভলিউমই থাকে না। এই জন্য এই টেম্পারেচারটাকে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলা হয়। এটা ডেফিনেশন, যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন লোপ পায় তাকে পরম শূন্য উষ্ণতা বলে, মানে যে টেম্পারেচারে সব গ্যাসের ভলিউম জিরো হয়ে যায় তাকে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলে। এবার হচ্ছে কেলভিন স্কেল, অ্যাবসলিউট স্কেল অর কেলভিন স্কেল। হ্যাঁ, এটা পড়ে নিও, গল্প লেখা আছে। এটা সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের কী রিলেশন এটা মাথায় রাখতে হবে, কারণ নিউমেরিক্যাল করার সময় এটা কাজে লাগে। কারণ অঙ্কের দেওয়া থাকে যে এই টেম্পারেচারে গ্যাসের এই ভলিউম ছিল, এবার টেম্পারেচারটা সবসময় সেন্টিগ্রেডেই দেওয়া থাকে, কিন্তু নিউমেরিক্যাল করার জন্য ওটাকে কেলভিনে কনভার্ট করতে হয়, তখন এই রিলেশনটি ইউজ করে কেলভিন স্কেলে কনভার্ট করে নিতে হয়। যেমন 5 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলে ওটা 273 প্লাস 5 কেলভিন করে নিয়ে অঙ্কটা করতে হয়, মানে T1 T2 এগুলো কেলভিনে পুট করতে হয়। বাট নিউমেরিক্যাল করার পর টেম্পারেচারটাকে কিন্তু কেলভিনে কেউ রাখবে না, ওটাকে ডিগ্রি সেন্টিগ্রেডেই আবার নিয়ে চলে আসবে -273 মাইনাস করে। তাতে যদি টেম্পারেচারটা -সামথিং ডিগ্রি সেন্টিগ্রেডে আসে তাতেও প্রবলেম নেই, অনেক স্যার কেটে দেয়, বাট রাখলে তো দোষ নেই। বাট কোয়েশ্চেনে তো জিজ্ঞেস করে টেম্পারেচার কত ছিল, কোন স্কেলে, সেটা তো জিজ্ঞেস করে না, বাট তাও সেফটির জন্য বলে রাখলাম। এই পেজটা নিজেরা পড়ে নেবে। নিউমেরিক্যালে আসি। তরল হাইড্রোজেন ক্লোরাইডের স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক মানে কি বয়লিং পয়েন্ট, -83 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরম স্কেলে এই স্কেলের মান কত? বা মানে কেলভিন স্কেলে ভ্যালু কত? -83 প্লাস 273, যেটা হবে সেটা। এই অঙ্ক পরীক্ষায় আসে না, এমসিকিউতে আসতে পারে যদি আসে। এবার বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি গ্যাসের আয়তন 250 ml, চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 8 ডিগ্রি বৃদ্ধি করা হলো, আয়তন কত হবে? 8 ডিগ্রি বাড়িয়ে দেওয়া হলো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 প্লাস 273, 300, T1 300, V1 250, T2 কত হবে? 8 ডিগ্রি বাড়ানো হলো, মানে 27 প্লাস 8 প্লাস 273, এটা হবে টোটাল যেটা হবে সেটা। বার কি করতে হবে? V2 ফর্মুলা আগেই বলেছি, এটা T1 বাই V1 ইকুয়ালস টু T2 বাই V2। এরপরে নিউমেরিক্যাল, নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করা হলো, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করুন। একটা এক্স্যাক্ট মাসের গ্যাসকে কনস্ট্যান্ট প্রেসারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হিট করা হলো,
গ্যাসটির ইনিশিয়াল ভলিউমের সাথে গ্যাসটার ফাইনাল ভলিউমের কী রিলেশন সেটা জানতে চাওয়া হয়েছে। এবার এখানে কোয়েশ্চেন দেখেই বোঝা যাচ্ছে যে এটা চার্লস লয়ের প্রবলেম। কেন? 1 নম্বর টেম্পারেচারের সাথে ভলিউমের রিলেশন চাইছে, আর 2 নম্বর কোয়েশ্চেনে স্থির চাপ কনস্ট্যান্ট প্রেশার এই কথাটা বলা হয়েছে। এই দুটো দেখেই বোঝা যাচ্ছে চার্লস লয়ের প্রবলেম। তো T1 কত? T1 0 ডিগ্রি মানে 273 কেলভিন। T2 কত? মানে 273 প্লাস 273। আচ্ছা, আমি এটাকে 2T1 লিখে দিচ্ছি। কেন? কারণ 2 ইন্টু 273 ইকুয়ালস টু 2 ইন্টু T1। ঠিক আছে, ভালো। এবার সাপোজ ইনিশিয়াল ভলিউম V1 আর ফাইনাল ভলিউম V2 ইকুয়ালস টু কেন দিলাম জানি না, ইচ্ছে এসে দিয়ে দিয়েছি। V1 এর সাথে V2 কি রিলেশন সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে লিখি ফর্মুলাটা। অনেকে কিন্তু বুঝে গেছে, কারণ তারা ডাইরেক্ট চার্লস ল অ্যাপ্লাই করেছে। চার্লস ল তো ডিরেক্টলি বলছে যে টেম্পারেচার ভলিউমের সাথে ডিরেক্ট চেঞ্জ হয়। তো টেম্পারেচার যখন দুগুণ হয়েছে, ভলিউমও নিশ্চয়ই দুগুণ হবে। তাও মনের শান্তির জন্য অঙ্ক করে দেখে নিই। T1/T2 ইকুয়ালস টু V1/V2। তো T2 এর জায়গায় আমরা লিখব 2T1। আমি কিন্তু এখানে দেখাচ্ছি বলে তাই এরকম কেটে দিলাম। পরীক্ষার খাতায় অবভিয়াসলি এরকম কাটবে না, পরের স্টেপে এটা করবে। তো T1 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো? V1 ইকুয়ালস টু 2V2। এটাই হচ্ছে রিলেশন। এবার এটা কথায় লিখে দিতে হবে যে ভলিউমও দুগুণ হবে, ভলিউম দুগুণ হবে, টেম্পারেচার দুগুণ হবে তো বলা নেই। হ্যাঁ, এরপরে এই একটা অঙ্ক। চাপ স্থির রেখে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 লিটার গ্যাসকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আনা হলো, আয়তন এত। এই তথ্য থেকে পরম শূন্য উষ্ণতার মান বের করো। বাহ, সাব্বাস। এটা ট্রাই করবে, ভালো অঙ্ক। যদি টাফ কোয়েশ্চেন করার ইচ্ছে হয় তো এরম লেভেলের অঙ্ক দিতে পারে। আমি সলভ করছি না, বাট সবাই ট্রাই করে রাখবে। আমি PDF অ্যাটাচ করব ভিডিওটা যখন আপলোড হবে, তখন সেখানে সবকটা অঙ্কেরই সলিউশন অ্যাটাচ করে দেওয়া হবে। বাট নিজের ট্রাই করাটা অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট। আর কত পাতা বাকি রে? 8 ঘন্টা হতে যায়। কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র VT গ্রাফ। এত কিছু পড়ার দরকার নেই। V/T কনস্ট্যান্ট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা চার্লসের সূত্রের গাণিতিক রূপ, মানে ম্যাথামেটিক্যাল ফর্ম। ওই যে লটা যেটা আছে, ল লেখার পর এরকম তার নিচে লিখে দেবে ভি। যে সূত্র থেকে আমরা এটা বুঝলাম যে V ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T, যেখানে V হচ্ছে ভলিউম, T হচ্ছে টেম্পারেচার। এটা লিখে দিলে মানে ইমপ্রেশন ভালো হয়। আর লেখাই আছে স্থির চাপে নির্দিষ্ট ভাবে কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। মানে কনস্ট্যান্ট প্রেশারে এক্স্যাক্ট মাসের কোনো গ্যাসের ভলিউম তার অ্যাবসলিউট টেম্পারেচারের থেকে অ্যাবসলিউট টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। এই যে গ্রাফটা ডিরেক্টলি প্রপোর্শনাল, V ভার্সেস T, একদম স্ট্রেট লাইন। এবার এই একটা সূত্র যেটা চার্লস ল থেকে একটু কপি করা। কে কপি করেছে? গে লুসাক। সূত্রটার নামও দিয়ে দিয়েছে একটা। এই নামটা কই? এই এখানে পড়ে নি, চাপের সূত্র। সূত্রটা কি পড়লেই বুঝতে পারবে কেন কপিক্যাট বলা হলো। স্থির আয়তনে চার্লস লতে আমরা কি পড়েছিলাম? স্থির চাপে। এখানে তাহলে কোনটাকে কনস্ট্যান্ট করা হলো? এখানে ভলিউমকে কনস্ট্যান্ট করা হলো। এখানে প্রেশার ভেরিয়েবল, প্রেশার চেঞ্জ করা যাবে। 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ
0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপ থাকে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। মানে কনস্ট্যান্ট প্রেশার, মানে প্রেশার কনস্ট্যান্ট রেখে একটা নির্দিষ্ট মাসের গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ালে তার প্রেশারের ওপর কীরকম এফেক্ট করবে? তার প্রেশার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেটা ছিল তার 1/273 পার্ট বেড়ে যাবে। এখানে প্রেশার চেঞ্জের সাথে ভলিউম চেঞ্জ কীভাবে হচ্ছে সেটা বলা, সরি টেম্পারেচারের সাথে প্রেশার কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা বলা হচ্ছে। আর এটা একটা শর্ট কোয়েশ্চেন দিতে পারে যে আচ্ছা, এটা এখানে বলা হচ্ছে 1/273 ভগ্নাংশটিকে স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্ক বলে। চাপ গুণাঙ্ক, প্রেশার কফিসিয়েন্ট, বাট অ্যাকর্ডিং টু চার্লস ল এটাকে ভলিউম কফিসিয়েন্ট বলা হয়। ওকে, কারণ ওখানে ভলিউম কীভাবে ভ্যারি করছে সেটা বলা হয়, আর এখানে গে-লুসাকের লতে বলেছে কীভাবে প্রেশার ভ্যারি করছে, ওই জন্য গে-লুসাকের লয়ের রেসপেক্টে এটা প্রেশার কফিসিয়েন্ট বা চাপ গুণাঙ্ক, আর চার্লস লয়ের রেসপেক্টে এটা ভলিউম কফিসিয়েন্ট বা আয়তন গুণাঙ্ক। এই যে এই লটা লেখার পরে এইটা লিখে দেবে, যেখানে পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, যেখানে পি প্রেশার, টি টেম্পারেচার। গ্রাফ তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এবার আসছে আর একটা ফর্মুলা, আর একটা টাইপের নিউমেরিক্যাল। এটা কি বেশ ইন্টারেস্টিং পার্ট এটা, কারণ এখানে বয়েলস ল আর চার্লস লকে কম্বাইন করা হয়েছে। তাহলে কেস ওয়ানে আমরা কী দেখছি? কেস ওয়ানে আমরা বয়েলস ল স্টাডি করছি। বয়েলস ল স্টাডি করে কী পাচ্ছি? যে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে প্রেশার ভলিউমের সাথে ইনভার্সলি চেঞ্জ হয়। হ্যাঁ, যেমন টেম্পারেচার কনস্ট্যান্ট। আর সেকেন্ড কেসে আমরা কি স্টাডি করছি? চার্লস ল। চার্লস ল কী বলছে? প্রেশার কনস্ট্যান্ট থাকলে ভলিউম টেম্পারেচারের সাথে ডিরেক্টলি চেঞ্জ হয় যখন টেম্পারেচার কনস্ট্যান্ট। তো এবার দুটো লকে আমরা যখন কম্বাইন করি, ভি ডাইরেক্টলি প্রপোর্শনের টু টি বাই পি এটা পাই, কারণ যদি টেম্পারেচার আর প্রেশার দুটোকেই কনস্ট্যান্ট করা হয় তখন এই লটা আসে, আর এটা ইকুয়ালস টু দিয়ে এটা কে তো কনস্ট্যান্ট, মানে পিভি বাই টি ইকুয়ালস টু কে। তো এখান দিয়ে মেন যে ফর্মুলাটা আসে সেটা হচ্ছে P1 V1 equals to P1 V1 by T1 equals to P2 V2 by T2। এটা দিয়েও নিউমেরিক্যাল দেয়। দুটোই তো কনস্ট্যান্ট। হ্যাঁ, PV equals to KP, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এরপরে আমরা পড়ব গ্যাস ইকুয়েশন। গ্যাস ইকুয়েশন কি? PV equals to RT, PV equals to RT। কে জায়গায় আর কেন বসানো হলো? আর কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলা হয়, বা কি যেন সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলা হয়। তো এই P1 V1 by T1, P2 V2 by T2 এর একটা ছোটো একটা নিউমেরিক্যাল দেখে নিই। নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাস, সাম অ্যামাউন্ট অফ গ্যাস, তো এখানে মাস কনস্ট্যান্ট সেটা বোঝাই যাচ্ছে। সো গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উত্তপ্ত করে যদি এর চাপ আয়তন উভয় দ্বিগুণ হয় তবে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? মানে এক্স্যাক্ট মাসের কিছু গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে হিট করা হলো, এবার হিট করে টেম্পারেচারটা এমন একটা স্টেজে পৌঁছালো যখন গ্যাসটার প্রেশার আর ভলিউম দুটোই ইনিশিয়ালের ডাবল হয়ে গেছে। তো ওই টেম্পারেচারটা কত সেটা বার করতে হবে। তো অঙ্কে যখন টেম্পারেচার, প্রেশার, ভলিউম তিনটে দিয়েই ডিল করতে হয় তখন আমরা চার্লস ল, বয়েলস ল এর কম্বাইন ফর্মুলাটা ইউজ করবো। সেটা কি? P1 V1 by T1 equals to P2 V2 by T2। ওকে, তো চলো দেখি। P1
প্রেশারকে ইনিশিয়াল প্রেশার P1, ইনিশিয়াল ভলিউম V1, টেম্পারেচার 0 ডিগ্রি, তার মানে কি 273। এবার T2 কি বলেছে, প্রেশার আর ভলিউম দুটোই ডাবল করা হলো, তার মানে P2 ইকুয়ালস টু কত হবে, P2 ইকুয়ালস টু 2P1 আর V2 ইকুয়ালস টু কি 2V1। P1 P1 V1 V1 ক্যান্সেল আউট। হ্যাঁ, তো T2 হবে 4 × 273। এটা কিন্তু কেলভিন, এটাকে টেম্পারেচারে, এই টেম্পারেচার সেন্টিগ্রেডে কী করবো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এটাই হচ্ছে ফাইনাল টেম্পারেচার। ক্যালকুলেশন নিজে করে নিবি, ক্যালকুলেশনে অ্যাকচুয়ালি কী আসবে 3 × 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে একটা নিউমেরিক্যাল, এটা ক্যালকুলেশনের অঙ্ক, নিজে করে নিবি। এটা ঠিক আছে। এরপর যে অঙ্কটা, এটা হোমওয়ার্ক। হ্যাঁ, এটা অবভিয়াসলি আগেরটার থেকে একটু আপার লেভেলে। অ্যাকচুয়ালি কিছুই নেই, এখানে একটা কনস্ট্যান্ট টার্মকে বার করতে হবে, কারণ প্রেশার ক্যালকুলেট করে নিতে হবে একবার করে। এটা একটু নিজে ট্রাই করবি কিন্তু অবভিয়াসলি। আচ্ছা আমি বলি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও 50 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এত হলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা T1 50 সেন্টিমিটার, T1 V1, সরি T1, এটা P1, টেম্পারেচার প্রেশার, তারপরে ওই গ্যাসের আয়তন, পৃষ্ঠ ভরের আয়তন, এইটা কিন্তু V1। হ্যাঁ V1, আর 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটা তো T2 তো সেন্টিমিটার পারস্তম্ভ, এটা প্রেশার কিন্তু। হ্যাঁ P2 কী বার করতে হবে, V2। ব্যাস, অঙ্ক শেষ। হোমওয়ার্কের মার্কগুলি করে দিতে ইচ্ছে হলো করে দিলাম। এবার যে নেক্সট কনসেপ্ট, সেটা হচ্ছে আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস। অ্যাকচুয়ালি আইডিয়াল বলে না কিছুই হয় না, সব কিছুর মধ্যেই কিছুটা এরার থাকে, আর যে জিনিসটা এরার সেটাকে বলে রিয়েল। সেরকমই একটা জিনিস আছে রিয়েল গ্যাস। আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাস, দুরকম গ্যাস হয়। আইডিয়াল গ্যাস কারা, যারা PV=RT ইকুয়েশন মেনে চলে, খুব স্ট্রিক্টলি মেনে চলে, তারাই আইডিয়াল। যেমন ক্লাসে যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তারা পুরো একদম স্ট্রিক্ট রুলস ফুলস সব মেনে চলে, খুবই ডিসিপ্লিন হয়। কিন্তু তারাও টোটালি ডিসিপ্লিন হয় না, একটু ভালো করে খুঁজিয়ে দেখলে দেখা যায় তাদের মধ্যেও কিছুটা এরার আছে, থাকে। কেউ কখনো পারফেক্ট হয় না, আর যেটা পারফেক্ট সেটা কখনো এক্সিস্ট করে না। যেমন এই আইডিয়াল গ্যাস, এটাও এক্সিস্ট করে না। এর পরের লাইনে সেটা ক্লিয়ার করে দিয়েছে, বাস্তবে কোনো গ্যাসই বয়েলস ও চার্লসের সূত্র মেনে চলতে পারে না, এই রকম গ্যাসকে বলা হয় বাস্তব গ্যাস। মানে আইডিয়াল গ্যাস বলে কিছু হয় না, এটা জাস্ট ফিজিক্সের এই গ্যাসের স্টাডির জন্য ইম্যাজিন করা। রিয়েলিটিতে কোনো গ্যাসই বয়েলস ল আর চার্লস ল মেনে চলে না, এইরকম গ্যাসকে বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস বলা হয়। ওকে, তো অ্যাকচুয়ালি ফর্মুলাটা এরকম দেখতে হয়, আদর্শ গ্যাসের সমীকরণে n মোলস গ্যাস, যদি এই ফর্মুলাটা 1 মোল গ্যাসের জন্য
এটা এন নাম্বার অফ মোলসের জন্য, পিভি ইকুয়ালস টু এন আর টি। এখানে পি প্রেশার অফ গ্যাস, ভি ভলিউম অফ গ্যাস, এন নাম্বার অফ মোলস অফ গ্যাস, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি যে টেম্পারেচারে গ্যাসটাকে স্টাডি করা হচ্ছে। এরপর স্থির চাপে উক্ত সমীকরণ থেকে পাই ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, কিন্তু গ্যাসের পরম শূন্যতা টি যদি শূন্য হয় তাহলে ভি ইকুয়ালস টু জিরো। আবার যদি উষ্ণতা স্থির থাকে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p। যদি গ্যাসের চাপ অসীম হয় মানে পি ইনফিনিটি হয়, তবে গ্যাসের আয়তন ভি ইকুয়ালস টু জিরো। কিন্তু বাস্তবে কোনো গ্যাসই অসীম চাপে বা পরমশূন্য উষ্ণতায় আয়তন শূন্য হয় না। তো কি বলছে, এটা তো আইডিয়াল গ্যাসের ফর্মুলাতে একদম মানে একবার টেম্পারেচারকে জিরো করা হচ্ছে, জিরো টেম্পারেচারে, আর তাহলে ভলিউম জিরো হয়। আর একবার প্রেশারকে ইনফিনিটি মানে ইনফাইনাইটলি প্রেশার বাড়িয়ে দেওয়া হচ্ছে, প্রচুর প্রেশার বাড়ানো হচ্ছে, তখনও গ্যাসের ভলিউম জিরো। কিন্তু অ্যাকচুয়ালি কোনো গ্যাসই অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বা ইনফিনিটি প্রেশার কোনোটাতেই জিরো হয় না। অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট প্রেশারে কোনো গ্যাসকে কুল মানে শীতল করলে তার ভলিউম কমতে থাকে এবং একটা এক্সাক্ট টেম্পারেচারের পর গ্যাসটা লিকুইড হয়ে যায়। সিম্পল এক্সাম্পল, জলের যে জল যখন ভেপার থাকে তখন তাকে প্রেশার এরম দিতে দিতে না সেটা লাস্টে তার গ্যাসের স্টেট চেঞ্জ হয়ে সেটা লিকুইড স্টেটে চলে আসে। এই ম্যাটারগুলো এরকম স্টেট চেঞ্জ করে, এটাকে বলা হয় চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার্স। তো এটা নিয়ে ক্লাস 11-এ পড়াশোনা হবে, যারা সায়েন্স পড়বে তারা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এই চ্যাপ্টারে পড়বে এটা। এখন আমরা ক্লাস 10-এ ফিরে আসি। এখানে বলেছি আদর্শ গ্যাস এক প্রকার কাল্পনিক গ্যাস, ইমাজিনারি গ্যাস। আমি বললাম তো আগেই যে আইডিয়াল গ্যাস, তবে এইটা ইম্পর্টেন্ট, সাধারণ বাস্তব গ্যাসগুলি নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। মানে কি নিজে নিজে করে না, একটা কোনো কন্ডিশন পেলে রিয়েল গ্যাসগুলিও আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। যেমন ক্লাসের সব থেকে ফাঁকিবাজ স্টুডেন্টগুলোকে যদি প্রচুর মারধর করা হয়, গার্জেন কল করা হয়, তারা তখন ডিসিপ্লিন হতে বাধ্য হয়। এই যে নিজে নিজে ডিসিপ্লিন হয় না। তো এই কন্ডিশনটা মনে রাখবি, নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতা, লো প্রেশার হায়ার টেম্পারেচার। অনেকে কনফিউজ হয়ে যায় যে কোনটা লো ছিল, প্রেশার না টেম্পারেচার। তো ভালো করে মনে রেখে দেবে, কনফিউজ হবে না কেউ। আর আদর্শ গ্যাস আচরণ কাল্পনিক হলেও কিছু শর্ত সাপেক্ষে ব্যবহারের ক্ষেত্রে একটি কার্যকরী মডেল, যার সাহায্যে বাস্তব গ্যাসের চাপ, আয়তন বা উষ্ণতার আপাত মান নির্ণয় করা যায়। হ্যাঁ, সোজা কথায় ফিজিক্সের স্টাডিতে যেটা বললাম, ওই জন্য আইডিয়াল গ্যাস কনসেপ্টটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এরপর এটা একটা পুরো মেস, অ্যাভোগাড্রোস হাইপোথিসিস, অ্যাভোগাড্রোর প্রকল্প। ফার্স্ট লাইনটা পড়িয়ে দিই। নির্দিষ্ট চাপে ও উষ্ণতায় 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থের আয়তনকে বলা হয় মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন। মানে 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থের আয়তন, ভলিউম বাই নাম্বার অফ মোলস, এই জিনিসটা মোলার আয়তন মানে মোলার ভলিউম, এটা আরেকটা নাম গ্রাম অ্যাটমিক ভলিউম। হ্যাঁ, এটা লাইনটা না বুঝে মুখস্থ করে নিবি। নির্দিষ্ট চাপে উষ্ণতা 1 মোল বা 1 গ্রাম অণু সে পদার্থের আয়তনকে বলে মোলার আয়তন। কনস্ট্যান্ট প্রেশার আর টেম্পারেচারে 1 মোল গ্যাসীয় পদার্থের ভলিউম, যেটা মানে গ্যাসিয়াস সাবস্টেন্সের যেটা ভলিউম, সেটাকেই মোলার ভলিউম বলা হয়। এইটা মনে রাখার মতো নিউমেরিক্যালে কাজে লাগে। এসটিপিতে 1 মোল সব গ্যাসের আয়তন 22.4 লিটার, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে 1 মোল মানে কত? অ্যাভোগাড্রোস নাম্বার মনে আছে? ক্লাস 9-এ সবাই পড়েছিলে, 6.023 ইন্টু 10⁻23, বা অনেকে 22ও লিখতো, ওইটামই
এক মোল মানে এতগুলো নাম্বার অফ অ্যাটম গ্যাসের, তার টোটাল ভলিউম 22.4 লিটার হয়। স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশার, সবসময় না, স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশারে। এবার অ্যাভোগাড্রোর সূত্রের সূচনা। ডাল্টনের পরমাণু অনুযায়ী রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন মৌলের পরমাণু সরল সংখ্যার অনুপাতে যুক্ত হয়। বেকার লাইন বাদ দে, এই লাইনটা বলি। একই তাপমাত্রা ও একই চাপে গ্যাসীয় পদার্থের মধ্যে বিক্রিয়া তাদের আয়তনের সংখ্যার অনুপাতে ঘটে। মানে সেম টেম্পারেচার আর সেম প্রেশারে গ্যাসিয়াস সাবস্টেন্সের মধ্যে যদি রিয়াকশন হয়, তাদের ভলিউমের রেশিও সিম্পল নাম্বারে থাকে, মানে ভগ্নাংশ বা ফ্র্যাকশনে আসে না। মানে তাদের যা ভলিউম সেটা সবসময় সিম্পল রেশিওতে থাকে, কখনো কিন্তু ভগ্নাংশতে আসে না। যেমন 1:2, 2:2, 3:3 এইরকম। হ্যাঁ, আর এই একটা, এটা বার্জেলিয়াসের লাইন, এর আগের গল্প নিজেরা পড়ে নেবে, মেন জিনিসটা পড়িয়ে দিচ্ছি। একই চাপ ও তাপমাত্রায় সময়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। এটা একটা আরামদায়ক লাইন। একই চাপ ও তাপমাত্রায় সময়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে, মানে সেম প্রেশার সেম টেম্পারেচারে যদি দুটো ডিফারেন্ট গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন, দুটো ডিফারেন্ট গ্যাস, দুটো যদি সেম ভলিউমে নেওয়া হয়, তাহলে এই থিওরিটা বলছেন দুটোর মধ্যেই নাম্বার অফ অ্যাটমস সেম থাকে। গ্যাস ডিফারেন্ট হলেও তার নাম্বার অফ অ্যাটমস সেম থাকে। আর কন্ডিশনটা কি? টেম্পারেচার সেম থাকতে হবে, প্রেশার সেম থাকতে হবে, গ্যাস দুটোর ভলিউমও সেম হতে হবে। ওকে, এবার অণুর কল্পনা। অণুটা কি জিনিস, মানে মলিকিউলস, এটা কোত্থেকে এলো, কে বানিয়েছিল? কেউ বানায়নি, নিজে থেকেই বানানো ছিল, শুধু অ্যাভোগাড্রো ব্যাপারটাকে ডিসকভার করেছিল। অ্যাভোগাড্রো কি বলেছিল? পদার্থের ক্ষুদ্রতম কণা দুই প্রকারের, মানে একটা জিনিসকে ভাঙতে ভাঙতে যদি তার সব থেকে স্মল স্টেজে আনা যায়, সেটা দুরকম হতে পারে, একটা পরমাণু আর একটা অণু, মানে অ্যাটম আর মলিকিউল। এবার যে পার্টিকেল না, পার্টিকেল কেন বলছি বাবা, যে ক্ষুদ্রতম কণা, মানে যে কণাকে ইংলিশে কী বলে, আবার পার্টিকেলই বলে, যে ক্ষুদ্রতম কণা যেটা কেমিক্যাল রিয়াকশানে পার্টিসিপেট করে, সেটা হচ্ছে অ্যাটম, পরমাণু। পরমাণু স্বাধীন সত্তা নাও থাকতে পারে, অধিকাংশ ক্ষেত্রে পদার্থের ধর্ম পরমাণুর ধর্ম থেকে ভিন্ন হয়। এটা নিজেরা পড়বে, গল্প লেখা আছে। আর অণু কি জিনিস? মৌল বা যৌগের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে এবং যার মধ্যে পদার্থের সব ধর্ম বজায় থাকে, তাকে অণু বলে। অবভিয়াসলি না, পরমাণুর মধ্যে কিভাবে সব ধর্ম থাকবে? অণুর মধ্যেই থাকবে। কেন? একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধর, এটা একটা অ্যাকচুয়ালি অক্সিজেন, তারপরে কার্বন যদি গ্যাসের স্টেটে থাকে, এর ক্ষেত্রে না, কার্বন ডাই অক্সাইড, মানে যেটা কার্বন আর অক্সিজেন দুরকম সাবস্টেন্স দিয়ে তৈরি, তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কারণ আমরা যদি পরমাণু বা অ্যাটমের লেভেলে যাই, সেখানে নয় কার্বনের অ্যাটম আর নয় অক্সিজেনের অ্যাটম, দুটোর কথা বলা হবে, কিন্তু দুটোর একসাথে বলা যাবে না, দুটোর মধ্যে যে কোনো একটা। তো আমি যদি অক্সিজেন অ্যাটমের বিভিন্ন রকম কি বলে, তার বিভিন্ন রকম বিহেভ দিয়ে গোটা কার্বন ডাই অক্সাইডকে জাজ করতে যাই, তো সেটা মিলবে না। বা কার্বনের অ্যাটম দিয়েও জাজ করতে গেলে সেটা মিলবে না। তো কার্বন আর অক্সিজেন দুটোরই প্রপার্টি চাই। দুটোর প্রপার্টি আমরা কোথায় পাবো? অ্যাটমে পাবোই না। আমরা পাবো যেটা, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মলিকিউলে বা অণুতে। কার্বনের অ্যাটম বা অক্সিজেনের অ্যাটমে নয়, কার্বন ডাই অক্সাইডের মলিকিউলে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ,
এই লাইনটা ইম্পর্টেন্ট, এখান থেকে এতটা এই পেন্সিলে ব্র্যাকেট করা আছে। অ্যাভোগাড্রোর মতানুসারে সমস্ত পদার্থ পৃথক বা বিচ্ছিন্ন এবং স্বাধীন সত্তা সম্পন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। পদার্থের সব ধর্মী কণাগুলির মধ্যে বর্তমান থাকে, এইরকম কণাগুলিকে অণু বলে। ওকে, আমি যেটা এক্সপ্লেন করলাম সেটা এখানে আরও সুন্দরভাবে ভদ্র ল্যাঙ্গুয়েজে লেখা। তবে এই যে অ্যাভোগাড্রোস হাইপোথিসিস, এটাকে আর হাইপোথিসিস বলা হয় না, অ্যাভোগাড্রোর ল বলা হয়, কারণ এটা এক্সপেরিমেন্ট দিয়ে প্রুভ করা যায়নি, কিন্তু এটা দিয়ে বিভিন্ন রকম কেমিক্যালের রিয়াকশান এক্সপ্লেন করা গেছে। ওই জন্য অ্যাভোগাড্রোর সূত্রটা কি, এই যে একটু আগে বললাম না, কে নাম, হ্যাঁ, বার্জেলিয়াসের ল, এইটা একই জিনিস। একই তাপমাত্রায় ও চাপে সমায়তন সকল গ্যাসেই সমান সংখ্যক অণু বর্তমান থাকে, এটাকে অ্যাভোগাড্রোর সূত্রও বলা হয়। বললাম না এই জায়গাটা একটা মেস, বাট এই জায়গাটায় অ্যাকচুয়ালি অণু পরমাণুর কনসেপ্টটা আরও ক্লিয়ার হচ্ছে, ওই জন্য এই জায়গাটা পড়ানো, আর কিছুই না। এই পরীক্ষায় ডাইরেক্ট অ্যাভোগাড্রোর সূত্র লিখতে দিতে পারে, বা অণু পরমাণুর একটা বেসিক পার্থক্য জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, এবার আমি কয়েকটা বলবো যে অ্যাভোগাড্রোর স্বীকৃতি, মানে অ্যাভোগাড্রোর কিছু পস্টুলেটস কি আমি বলে দিচ্ছি, বাট নোটসে এগুলো আমি এই জায়গাটায় লিখে দেবো। আমি আপাতত জাস্ট পস্টুলেটগুলো বলে দিই, কারণ লিখতে গেলে আমারও বিশাল প্রবলেম হবে, কারণ ট্যাবের মধ্যে পড়াচ্ছি ভাই, পেন দিয়ে লিখতে তো প্রবলেম হচ্ছেই। হ্যাঁ, যেটা হচ্ছে সেটাকে বলে অ্যাভোগাড্রোর অনুসিদ্ধান্ত। 3টে সিদ্ধান্ত আছে। একটা, একই চাপ ও তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন 22.4 লিটার, মানে সেম প্রেশার আর টেম্পারেচারে সব গ্যাসের ভলিউমই 22.4 লিটার, মানে যেটা এসটিপি সেটা। নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত প্রত্যেকটি গ্যাসীয় মৌলের অণু দ্বিপরমাণু। হ্যাঁ, এবারে নিষ্ক্রিয় গ্যাসটা কি? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যখন পিরিয়ডিক টেবিলে গ্রুপ 18-এর কিছু গ্যাস আছে, ওইগুলো স্টাডি করা হবে, ওইগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা আইডিয়াল গ্যাস। কেন? কারণ ওই গ্যাসগুলো অন্য কোনো গ্যাসের সাথে নর্মালি রিয়াক্ট করে না, নর্মালি। ওকে, ওই জন্য ওই গ্যাসগুলো বাদে বাকি যে গ্যাস আছে সেই সবকটা গ্যাসই দ্বিপরমাণু, মানে ডুয়েল অ্যাটমিক। হ্যাঁ, এরপরে হচ্ছে লাস্ট, মৌলগুলির আণবিক ভর তাদের বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, এই জিনিসটা কোথায়? এই যে আণবিক ভর বাষ্প ঘনত্ব ডাবল হলো, জাস্ট একটা নাইট্রোজেনের র্যান্ডাম এক্সপেরিমেন্টই নাইট্রোজেনের দেখালাম, এখানে র্যান্ডাম চোখে পড়লো। এই জায়গাটাও নিজে পড়ে নেবে, গল্পই লেখা। হ্যাঁ, এই জায়গাটা আমি বুঝিয়ে দিচ্ছি। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হওয়ার ব্যাখ্যা, মানে ড্রাই এয়ারের থেকে ময়েশ্চার এয়ার আরও মানে হালকা, লাইট। ড্রাই এয়ারের সাবস্টেন্সগুলো কী কী? অক্সিজেন, নাইট্রোজেন অনলি। বাট ময়েশ্চার এয়ারের সাবস্টেন্সগুলো কী কী? অক্সিজেন, নাইট্রোজেন আর ভেপার, জলীয় বাষ্প। ওকে, এবার এখানে দেখো অক্সিজেন সেম ভলিউমে কিন্তু কনসিডার করা হবে। হ্যাঁ, এখানে অনেকে হয়তো ভাববে যে এই তো অক্সিজেনের আণবিক ভর 32, নাইট্রোজেনের 32, জলীয় বাষ্পের আণবিক ভর 18, এটা হয়ে গেল ময়েশ্চার এয়ার, আর অক্সিজেনের 16, অক্সিজেনের 32 আর নাইট্রোজেনের 28, এটা হয়ে গেল শুষ্ক। তো টোটালে তো কমই হলো। না না না, একদমই না, অ্যাকচুয়ালি সেম ভলিউমের কথা বলা হচ্ছে। সেম ভলিউমে অক্সিজেন আর নাইট্রোজেন থাকবে, আর সিমিলার ভলিউমেই অক্সিজেন, নাইট্রোজেন আর ভেপার থাকবে। তো সেম ভলিউমে, আমিও ক্লিয়ার করতে পারছি না, না কীভাবে বোঝাই, ভলিউম সেম বাট আচ্ছা এভাবে বোঝাই, একটা হাতে
দুটো লাড্ডু দেওয়া হলো, ওকে। এবার ওই লাড্ডুর যতটা ওয়েট, সিমিলার ওয়েটে আরও দুটো লাড্ডুর সাথে কাজু রাখতে বলা হলো। কাজু, 1 পিস কাজু, 1 পিস না, আচ্ছা কাজু না, গুজিয়া। সেম ভলিউম মেনটেন করতে গেলে এবার কিছুটা দুটো লাড্ডু থেকে কিছুটা পার্ট বাদ দিতে হবে লাড্ডুর, তবেই ওটা আরেকটা হাতের মাস সেম হবে। তো কী হলো ব্যাপারটা এখানে, ওখানে তো মেন সাবস্টেন্স কিছুটা কমে গেল, এখানেও তাই বলছে। সম আয়তনের জলীয় বাষ্প অক্সিজেন নাইট্রোজেন অপেক্ষা হালকা, সুতরাং বলা যায় শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু, ওকে। টোটালে ব্যাপারটা হালকা হয়ে যায় ওইটার জন্য, জলীয় বাষ্পের জন্য, কারণ অক্সিজেন আর নাইট্রোজেনের অ্যামাউন্টটা কিছুটা কমে যায়। আই হোপ ক্লিয়ার হলো। হ্যাঁ, এটা এবার আমরা পড়বো আইডিয়াল গ্যাস ইকুয়েশন, কিন্তু পড়বো না কারণ এটা আগেই পড়েছি। এখানে জাস্ট এই একটা লাইনই, পিভি ইকুয়ালস টু এনআরটি, এই সমীকরণটি আদর্শ গ্যাস সমীকরণ। আইডিয়াল গ্যাস ইকুয়েশন, পিভি ইকুয়ালস টু এনআরটি, নাম্বার অফ মোলস অফ গ্যাস। এবার এখানে দেখা যাচ্ছে পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ইন্টু আরটি। ডাব্লিউ বাই এমটা আবার কি, এটা করতে গেলে ডাব্লিউ হচ্ছে মানে কতটা গ্যাসের ওয়েট, মানে গিভেন ওয়েট, বাই এম, এমটা কি গ্যাসের মোলার মাস। এবার ডাব্লিউ বাই এম করলে হবে নাম্বার অফ মোলস, মানে গিভেন মাস বাই মোলার মাস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ মোলস, ওকে। তো n is equals to w by m। এখানে আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর এর ইউনিট ডিটারমিনেশন, হ্যাঁ এটা কি করে হবে, PV ইকুয়ালস টু nRT, মানে R ইকুয়ালস টু PV বাই RT। P কি, প্রেশার ইন্টু ভলিউম ডিভাইডেড বাই in mole into Kelvin, মানে প্রেশার ইন্টু ভলিউম। প্রেশারের ডাইমেনশন কি, প্রেশার ফোর্স বাই এরিয়া। আচ্ছা এইটা এখানে করেছিলাম পেন্সিলে আগে। প্রেশার ফোর্স বাই এরিয়া, ফোর্স কি এম এল টি টু দি পাওয়ার -2, এরিয়া এল স্কোয়ার, প্রেশার এটা তো স্কোয়ার, এল কাটলো, এটা লেখা যায় এম ইন্টু এল টু দি পাওয়ার -1 ইন্টু টি টু দি পাওয়ার -2, যেটা এখানে লেখা, ইন্টু ভলিউম। ভলিউম কি, ভলিউম ইজ ইকুয়ালস টু এল কিউ। হ্যাঁ, আমি খুব বাজে একটা ভুল করছিলাম, ডাইমেনশন যখন লিখবে কিন্তু এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে, খুব বাজে ভুল করছিলাম। তো এইভাবে ডাইমেনশন অ্যানালাইসিস করে আমরা যেটা এলাম সেটা হচ্ছে কার্য, মানে ওয়ার্ক ডান, কার্য ডিভাইডেড বাই মোল ইন্টু উষ্ণতা, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই মোল ইন্টু টেম্পারেচার। তো এর ভ্যালু ক্যালকুলেট, এটা আজ পর্যন্ত কিন্তু পরীক্ষায় আসেনি, কারণ এটা খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে এই পুরো জিনিসটাকে ক্যালকুলেট করা। আমি বলবো আর এর ভ্যালু মনে রেখে দিতে। এসআইতে আর এর ভ্যালু হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর সিজিএস হবে 8.314 ইন্টু 10⁻⁷ আর্গ মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। ইউনিট দুটো জাস্ট মনে রেখে দিতে, কারণ নিউমেরিক্যালে কাজ দেবে। হ্যাঁ, এগুলো মানে জাস্ট ভ্যালু পুট করা নিউমেরিক্যাল, এগুলো আমি ওই জন্য আর করাচ্ছি না, দেখে নেবে নিজেরা। হ্যাঁ, এরপর যেটা আসে সেটা হচ্ছে আণবিক স্তরে গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাসেস অ্যাট মলিকিউলার লেভেল।
দ্য পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। গ্যাসের বিহেভিয়ার স্টাডি করে কিছু থিওরি পয়েন্ট আউট করা হয়েছে, যে পয়েন্টগুলো এখানে দেওয়া। এখানে টোটাল 8টা পয়েন্ট আছে, বাট আটটা মুখস্থ করে রাখতে হবে, কারণ পরীক্ষায় লিখতে দিলে তো আর কারো 8টা মনে থাকবে না। একই তো 3 নম্বরে বেশি কোয়েশ্চেন আসে না, 3 নম্বরে 6টা, মানে খুব টাফ খাতা দেখলে 6টা পয়েন্ট, ছোটো ছোটো 6টা পয়েন্ট লিখলেই হবে। তো এই জায়গাটা মনে হয় না পড়াতে লাগবে বলে। আচ্ছা, এই জায়গাটা আমি একটু বলে দিচ্ছি যে 4 নম্বর পয়েন্টটা, গ্যাসের অণুগুলি সম্ভাব্য সব দিকে দ্রুত গতিতে সরলরেখায় বিচরণ করে, ওকে, এবং ওদের বেগ 0 থেকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। মানে প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি যে সেম হবে তা কিন্তু গ্যারান্টেড নয়, একদমই নয়। মানে কোনো পার্টিকেল হয়তো মুভ করলোই না, বা কোনোটা সব থেকে বেশি স্পিডে মুভ করে, এরকম। বিচরণের সময় গ্যাসের অণুগুলি পরস্পরের সঙ্গে এবং গ্যাস আধারের গাত্রে ধাক্কা খায় বা আঘাত করে। অবভিয়াসলি না, যখন ছুটোছুটি করছে নিজেদের মধ্যে ধাক্কা খাবে, যে কন্টেনারে রাখা তার মধ্যে ধাক্কা খায়। প্রতিটি আঘাত বা ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে বলা হয় মুক্ত পথ, মানে ফ্রি পাথ। মানে সাপোজ এই পার্টিকেলটার সাথে ধাক্কা খেয়েছে, তো এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলা হয় ফ্রি পাথ। আর পরপর দুটো ধাক্কার মধ্যে গ্যাসের অণুগুলি যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় গড় মুক্ত পথ। মানে সাপোজ একটা পার্টিকেল এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো সাপোজ এই পার্টিকেলটা এখানে ধাক্কা খেলো একবার, এখানে একবার ধাক্কা খেলো, তারপরে এখানে ধাক্কা খেলো, খেয়ে এখানে এলো। এবার এই যে ডিস্টেন্সটা সে কভার করলো এটাকে বলা হয় মিন ফ্রি পাথ। ব্যাস এইটাই বোঝানো ছিল আমার, যে মিন ফ্রি পাথটা কী জিনিস। মানে 1 নম্বর এখানে ধাক্কা খেলো, 2 নম্বর এখানে ধাক্কা খেলো, 3 নম্বর এখানে ধাক্কা খেলো করে এতটা ডিস্টেন্স এলো, এই যে ব্লু ইঙ্ক দিয়ে লেখা, এইটাকে বলা হয় মিন ফ্রি পাথ। ওকে, পরে হচ্ছে 6 নম্বর পয়েন্টটা, গ্যাসের অণুগুলি সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক এবং পারস্পরিক আকর্ষণ বর্জিত। স্থিতিস্থাপক এবং পারস্পরিক আকর্ষণ বর্জিত। স্থিতিস্থাপক কি? খুবই ইলাস্টিক। স্থিতিস্থাপকে তার একটা কোয়েশ্চেন করি, মানে স্থিতিস্থাপক অনেকের কনসেপ্ট হয়তো ঝুলে আছে এই জায়গাটায়। মানে স্থিতিস্থাপক বলতে এখানে সবাই কি বুঝছে, যখন দুটো ধাক্কা খেলো মানে চুপসে গেল, তাই তো, চুপসে গেল, এটাই বুঝছে তো? একদমই না। দুটো ধাক্কা খেয়ে একে অপরকে কতটা রেজিস্ট করতে পারে, মানে চুপসানোর থেকে, সেইটা তাদের স্থিতিস্থাপকতাও বোঝায়। এই জন্য বলছে অণুগুলি সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক, কারণ অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে যে মানে স্থিতিস্থাপকতার রেজিস্ট করছে, মানে খুব প্রচণ্ড বেশি ভেলোসিটি নিয়ে এসে তারা একে অপরকে ধাক্কা মারে। তো যদি স্থিতিস্থাপক না হতো তাহলে তো আরও চুপসে গিয়ে ভেলোসিটি স্লো হয়ে যেত, কিন্তু তা না, ছুটে এসে তারা চুপসানোটাকে রেজিস্ট করছে, মানে তাদের এনার্জি এখনও আছে, ওই জন্য ধাক্কা লাগার পরও আরও বেশি জোরেই তারা ছোটে। আর পারস্পরিক আকর্ষণ বর্জিত, এই পয়েন্টটা এক্ষুনি ব্রেক হবে, কারণ এই পয়েন্টটা বলা আছে ঠিকই কিন্তু এটা ঠিক না। হ্যাঁ, তো এই পয়েন্টটা একটা, এই যে গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি এইখানে পড়া পাবো। যদি এই লাইনটা বলে, যদি সংঘর্ষ স্থিতিস্থাপক না হতো তবে গতিশক্তি হারিয়ে ওরা থেমে যেত, যেটা বললাম, যদি সংঘর্ষ স্থিতিস্থাপক না হতো তাহলে গতিশক্তি হারিয়ে ওরা থেমে যেত। হ্যাঁ, আর এই একটা ইম্পর্টেন্ট লাইন, গ্যাসের অণুর গতিশক্তি তার পরমাণুতার সমানুপাতি হয়। ওকে, কংগ্রাচুলেশনস, এটাই লাস্ট পেজ। হ্যাঁ, ডিফিউশন অফ গ্যাস, মানে গ্যাসের ব্যাপন পরস্পরের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে না, বা
করে না। এরূপ 2 বা তার বেশি গ্যাস রাখলে একটি পাত্রে আবদ্ধ রাখলে গ্যাসগুলি স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সঙ্গে মিশে সমসত্ব গ্যাস মিশ্রণ উৎপন্ন করে। গ্যাসগুলি এভাবে পরস্পরের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রবণতাকে বলা হয় ব্যাপন। কি বললো ব্যাপারটা? দুটো গ্যাস যারা কেমিক্যাল রিয়াকশন করবে না বাট মিক্স হয়ে যাবে, সেরকম গ্যাসকে যদি কন্টেনারের মধ্যে রাখা হয়, সেই গ্যাসগুলো মানে সাপোজ দুটো গ্যাসের অণু আছে, তো দুটো গ্যাসের অণু সমসত্ব, এই ব্যাপারটা কী জিনিস? মানে সাপোজ এই কন্টেনারে, খুব বাজে কন্টেনার, হ্যাঁ কন্টেনার, সাপোজ গ্রিন কালারের আর ব্লু কালারের গ্যাসিয়াস অ্যাটম আছে। তো একটা গ্রিন এখানে, একটা গ্রিন এখানে, একটা গ্রিন এখানে, একটা এখানে, একটা এখানে, আরে এই যে, আর ব্লু কালারের একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। ব্যাপারটা কিন্তু এরকম হয়নি যে ব্লুগুলো একদিকে গ্রিনগুলো একদিকে, এরকম হয়নি, তারা মিশে গেছে। এবং সব জায়গায় কিছুটা এরিয়া স্টাডি করলে দেখা যায় সেখানে যতটা অ্যামাউন্ট অফ গ্রিন আছে তার মানে প্রায় সিমিলারলি ব্লু আছে, কারণ এক্স্যাক্ট তো আর সেম থাকবে না, বাট টেন্ডস টু সেম, এরকম। এটাকে বলা হয় সমসত্ব। এইভাবে গ্যাসের স্বতঃস্ফূর্তভাবে, স্বতঃস্ফূর্ত মানে কি, কেউ বাইরে থেকে প্রেশার দেয় না, এরা নিজেরাই করে এরকম, মানে এটাই এদের প্রপার্টি। এভাবে যে ছড়িয়ে পড়ে এরা, এই যে ছড়িয়ে পড়ার টেন্ডেন্সিটাকেই বলা হয় ডিফিউশন বা ব্যাপন। এই জায়গাটা, আরে কি এই জায়গাটা পড়ে নেবে, এটাও পড়ে নেবে, বুঝতে পেরে যাবে। আর এইটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেয়, গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, ডেভিয়েশন ফ্রম আইডিয়াল বিহেভিয়ার অফ গ্যাস। হ্যাঁ, গ্যাসের গতীয় তত্ত্বানুযায়ী গ্যাসীয় অণুগুলি বিন্দুবৎ এবং এদের মোট আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য ধরা ছিল, কিন্তু বাস্তবে অণুগুলি অত্যন্ত ক্ষুদ্রাতি হলেও এদের আয়তন বর্তমান। তাই উপরোক্ত কল্পনা খুব উচ্চ উষ্ণতা বা খুব নিম্নচাপের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হলেও অন্যান্য ক্ষেত্রে সঠিক নয়। কি বললো? অ্যাকচুয়ালি এটা পস্টুলেট 1-এ লেখা আছে, এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের পস্টুলেটে 1-এ লেখা আছে যে অসংখ্য ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, কিন্তু ক্ষুদ্র হলেও তার একটা এক্স্যাক্ট অ্যামাউন্ট আছে। ওই জন্য মানে অ্যাকচুয়ালি পস্টুলেটে ধরেই নিয়েছে যে কোনো সাইজ নেই, কিন্তু অ্যাকচুয়ালি তো সাইজ আছে। তো তার জন্য এইখানে এই পয়েন্ট দুটো যেটা নিজেরা পড়তে বলেছি, এই পয়েন্ট দুটো এফেক্টিভ হবে একমাত্র উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপে, অন্যান্য ক্ষেত্রে সঠিক নয়। আর দ্বিতীয়, গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়াশীল না হলেও অধিক চাপে যখন গ্যাসের আয়তন কম হয় তখন অণুগুলি পরস্পরের খুব নিকটবর্তী হওয়ায় এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। তাই আদর্শ অবস্থায় অণুগুলি পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করার কথা তা বাস্তবে গ্যাসের অণু প্রয়োগ করতে পারে না। এখানে কি বললো, অণুগুলির মধ্যে, এখানে তো আমি বলেইছিলাম এই যে পারস্পরিক আকর্ষণ বর্জিত, এই লাইনটা এই পস্টুলেটে বলা হয়েছে, সেটা ভুল। যে অ্যাকচুয়ালি যখন পার্টিকেল গ্যাসের অণুগুলো বা মলিকিউলগুলো খুব কাছাকাছি চলে আসে তখন তাদের মধ্যে কিছুটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হয়, বা হ্যাঁ অ্যাট্রাকশন ফোর্সই তৈরি হয়। তাই ধাক্কা খাওয়ার পরও যখন তারা ছিটকে যায় তখন কিছুটা অ্যাট্রাকশান থেকেই যায়। ওই জন্য যে ফোর্সে কন্টেনারের দেওয়ালে ধাক্কা মারার কথা ততটা ফোর্স দিয়ে তারা ধাক্কা মারতে পারে না, কারণ স্পিড তো কিছুটা কমে যায়। তার জন্য যে ফোর্স দিয়ে ধাক্কা মারে সেই ফোর্সের অ্যামাউন্টটাও কমে যায়। তো এই জন্য এটা ছিল এই পস্টুলেটসগুলোর কিছু ড্রব্যাকস। তো
1 ঘন্টার ওপর লেকচার হয়ে গেল, আর কংগ্রাচুলেশন, লেকচার শেষও হয়ে গেছে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর অবভিয়াসলি শেয়ার করো। ভিডিও একটু লেন্দি হয়ে গেছে, আর একটু ছোট হলেও হতে পারতো, বাট যদি স্লো লাগে তো স্পিড বাড়িয়ে নেবে। আর আমরা এর পরেও একটা চ্যাপ্টার কভার করব, সেটা হয়তো ফিজিক্সের দিক থেকে লাইট বা কেমিস্ট্রির দিক থেকে পিরিয়ডিক টেবিলের চ্যাপ্টারটা। তো সেই চ্যাপ্টারটাও যাতে মিস না হয় তার জন্য কিন্তু সাবস্ক্রাইব অবভিয়াসলি করতে হবে। আর যদি কোনো কনসেপ্টে ডাউট এখনও থেকে থাকে তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে একটা ইমেল আইডি দিয়ে দেবো, ওইখানে নিজের ডাউটটা ইমেল করতে পারো, অবভিয়াসলি ডাউট সলভ হয়ে যাবে। সো বাই।